হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউপিএসসি একাডেমি। আজকে তোমাদের জন্য ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এক্সামের জন্য একটি ফুল মক টেস্ট ক্লাস থাকছে। এই মক টেস্ট ক্লাসে আমরা টোটাল 40টি প্রশ্ন করব। এই 40টি প্রশ্নের মধ্যে তোমাদের সিলেবাসে যেরকম জিকে 20টি আছে, 20টি জিকে, অঙ্ক থেকে 10টি প্রশ্ন একদম সিলেবাসে, যেগুলো তোমাদের অধ্যায় আছে প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন আছে, এবং রিজনিং থেকে আছে 10টি প্রশ্ন। টোটাল 40টি প্রশ্ন থাকছে। প্রত্যেকে ক্লাসটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। একদম এ ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হবে। গ্রুপ সিতেও দেখেছো যে ধরনের প্রশ্ন তোমাদের করিয়েছি, সে ধরনের প্রশ্নই জিজ্ঞেস করা হয়েছে, এবং আমি আশাবাদী তোমাদের গ্রুপ ডিতেও এ ধরনের প্রশ্ন অবশ্যই জিজ্ঞেস করা হবে। প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটাকে দেখবে এবং তোমাদের স্কোর কত হচ্ছে 40টির মধ্যে কিন্তু জানাবে অবশ্যই। টার্গেট থাকছে 40 আউট অফ 40। প্রতিদিনই তোমাদের টার্গেট আউট অফ 40ই থাকছে এখন। দেখো, কারণ এই ধরনের প্রশ্ন প্রত্যেকেরই 40টাই পারা উচিত। দেখো, নিচের কাকে গুরুদেব বলা হতো? বলো, গুরুদেব কাকে বলা হতো? রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলা হতো। মহাত্মা গান্ধীকে বাপু বলা হতো, বাপু। সি আর দাস চিত্তরঞ্জন দাস দেশবন্ধু নামে পরিচিত। আর দাদাভাই নৌরুজিকে কি বলা হতো? দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হতো এনাকে। তো অ্যান্সার অপশন এ। ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের রাজধানী থিম্পু। জংখা ভাষা, উল্ট্রুম এখানকার মুদ্রা। উল্ট্রুম, অ্যান্সার অপশন ডি। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডসে অবস্থিত। নেদারল্যান্ডসের হেগ শহরে। আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1945 সালে। 1945 সালে। এখানে যে বিচারপতিরা থাকে তাদের মেয়াদ হয়ে থাকে 9 বছর। 9 ইয়ার, 9 বছর মেয়াদ হয়ে থাকে, এটি মনে রাখবে। এবং টোটাল এখানে পদ সংখ্যা কত আছে? 15টা পদ সংখ্যা আছে এখানে। নেক্সট, ন্যাটো কবে গঠিত হয়? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো, এটি গঠিত হয়েছে 1949 সালে। 1949 সালে ন্যাটো গঠিত হয়েছে। হেডকোয়ার্টার বেলজিয়ামে। বেলজিয়ামের ব্রুসেলসের হেডকোয়ার্টার আছে। বর্তমান আইবি চিফ কে? তপন ঢেকা বর্তমানে আইবি চিফ, তপন ঢেকা। অমর্ত্য সেন কবে নোবেল পুরস্কার পান? অমর্ত্য সেন 1998। 1998 ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। 1998। 99 অমর্ত্য সেন ভারতরত্ন পুরস্কার পায় 1999, এবং 98 ইনি পেয়েছিলেন নোবেল পুরস্কার। মনে রাখবে, অর্থনীতিতে ইনি নোবেল পুরস্কার পেয়েছিল। প্রথম ভারতীয় নোবেল পুরস্কার জয়ী কে ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর 1913-তে। অপশনগুলো ভুল আছে, 1998 হবে। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। ফুটবল, উত্তর অপশন বি। রজার ফেদারার কোন দেশের খেলোয়াড়? তো ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিসের সঙ্গে যুক্ত। সুইজারল্যান্ড থেকে ইনি বিলং করেন। সুইজারল্যান্ড, অ্যান্সার অপশন সি। নেক্সট, নিচের কোন ব্যক্তি দিন ইলাহির সদস্য ছিলেন? দিন ইলাহির সদস্য ছিলেন রাজা বীরবল। রাজা বীরবল, অ্যান্সার অপশন ডি। কী কারণে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 13 এপ্রিল 1919-এ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। রাওলাট অ্যাক্টের কারণে হয়েছিল। রাওলাট অ্যাক্ট, অ্যান্সার অপশন এ। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? গুজরাটে নর্মদা নদীর উপরে সর্দার সরোবর বাঁধ অবস্থিত। নর্মদা, অ্যান্সার অপশন ডি। মধ্যযুগে কে তামার নোটের প্রচলন করেন? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক ইনি তামার নোটের প্রচলন করেছিল। সুলতান রাজিয়া কার কন্যা ছিলেন? ইলতুতমিশের কন্যা ছিলেন। ইলতুতমিশ, অ্যান্সার অপশন এ। পঞ্চমহল কে নির্মাণ করেন? পঞ্চমহল আকবর নির্মাণ করেছে। আকবর পঞ্চমহল নির্মাণ করেছে। এছাড়াও আগ্রা ফোর্ট, ফতেপুর সিকরি আকবর নির্মাণ করেছে। শাহজাহান লাল কেল্লা শাহজাহান নির্মাণ করেছেন। তাজমহল নির্মাণ করেছেন শাহজাহান। সিকান্দার শাহ আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন। ইলতুতমিশ কি কুতুবে মিনার? কুতুব মিনার। শিখ শব্দের অর্থ কি? গুরুর শিষ্য। গুরুর শিষ্য, অ্যান্সার অপশন সি। ককারি ষড়যন্ত্র মামলা কবে হয়?
1925 সালে ককারি ষড়যন্ত্র মামলা হয়েছে 1925। পাইক বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল? পাইক বিদ্রোহ বিদ্যাধর মহাপাত্রের নেতৃত্বে হয়েছিল। আনসার হবে অপশন ডি 1817-তে উড়িষ্যাতে হয়েছিল। নানা সাহেবের প্রকৃত নাম কি? গোবিন্দ ধান্দুপান্ত নানা সাহেবের প্রকৃত নাম গোবিন্দ ধান্দুপান্ত। তাতিয়া টপের কি? রামচন্দ্র পান্ডুরং কার? তাতিয়া টপের। মীর নিসার আলী তিতুমিরের মীর নিসার আলী। আলিগুসাপ আলাউদ্দিন খলজির আলিগুসাপ। হিন্দু বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়? 1856 সালে লর্ড ডালহৌসির সময়ে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয়েছে। লর্ড ডালহৌসির সময় 1856-তে। নেক্সট, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? আচ্ছা, কে প্রতিষ্ঠা করে? কলকাতা মেডিকেল কলেজ লর্ড উইলিয়াম বেন্টিং প্রতিষ্ঠা করেছিল। কবে করেছিল? 1835-এ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। তো উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন সি। এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই আমাদের জিকের 20টি প্রশ্ন। জিকের 20টির মধ্যে কয়টা উত্তর করতে পেরেছো প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট আমরা অঙ্কগুলোকে করব। অঙ্কের ফার্স্ট কোশ্চেন আছে, দুটি সংখ্যার গুণফল 4107। একটি সংখ্যা, আচ্ছা, যদি সংখ্যা দুটির গসাগু 37 হয় তবে বৃহত্তম সংখ্যাটি কত? তো দুটি সংখ্যার গুণফল দিয়ে দেয়, একটি সংখ্যা দিয়ে দেওয়া থাকলে আমরা ইজিলি বের করতে পারি, কিন্তু এখানেও আমরা সেই একই ফর্মুলাকে অ্যাপ্লাই করব। সংখ্যা দুটির গুণফল ইজিক্যালস টু কী হয় আমাদের? লসাগু ইন্টু গসাগু। ঠিক আছে, এবার সংখ্যা দুটির গুণফল দিয়ে দিয়েছে আমাদের। তো এই যে সংখ্যা দুটির গুণফল দিয়ে দিয়েছে, তো এখান থেকে আমরা গসাগুকে বসিয়ে দেবো, তাহলে লসাগু ইজিক্যালস টু বেরিয়ে চলে আসবে। তো লসাগু ইজিক্যালস টু কী হয়ে যাবে? 4107 ডিভাইড বাই 37। ঠিক আছে, এবার 37 দিয়ে গুণ করো, কাটাকাটি করো। 37 দিয়ে কাটলে 37 একে 37, তাহলে কত? 40। তাহলে আবারও 37 একে 37, থাকলো কত? 3। তাহলে আবারও 37 একে 37, তাহলে লসাগুটা কতবার বেরিয়ে আসলো? 111। এবার বোঝো যে 111 কী হলো? লসাগু। ঠিক আছে, এবার দেখো এখানে সংখ্যা দুটির গুণফল লসাগু ইন্টু গসাগু। তো এই যে সংখ্যা দুটির গুণফল, এখানে আমি কী লিখতে পারি? এই যে সংখ্যা দুটির গুণফল এ বি সমান লিখতে পারি কি? গসাগুটা কত প্রশ্নই দেওয়া আছে? 37। লসাগুটা কত আমাদের? 111। এই তাহলে সংখ্যা দুটোর গুণফল এই যে। তো আমি সংখ্যা দুটোকে ধরে নিতে পারি কি? একটি সংখ্যাকে 37 ধরতে পারি, অপর সংখ্যাকে 111 ধরতে পারি। দেখো একটি সংখ্যা কত? 37, অপর সংখ্যাটাকে কি আমাদের? 111। ঠিক আছে, এখানে পেয়ার নেওয়া বা সম্ভাব্য জোড় এগুলো করার কোনো দরকারই নেই। এখানে কি সংখ্যা দুটো গুণফল করলে, এই দুটোকে গুণ করলে তো আমাদের 4137 আসবে, মানে 4107 আসবে। তাহলে এখানে একটি সংখ্যা 37, অপর সংখ্যাটা কত আমাদের? 11। এই দুটোর গুণ করলে এতই বেরিয়ে আসবে। তাহলে সংখ্যা দুটো আমরা পেয়ে গেছি। তাহলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি? 111। তো 111 উত্তর ডাইরেক্ট অ্যান্সার অপশন সি। নেক্সট, কত সরল সুদ হারে 400 টাকা 5 বছরে 520 টাকা হবে? তো প্রিন্সিপাল কত? প্রিন্সিপাল 400 টাকা। এই 400 টাকায় কতই পরিণত হবে? অ্যামাউন্ট মানে কি? এটা সুদ আসল। তো অ্যামাউন্ট কত হবে? 520 টাকা। তাহলে সুদ কত হলো? সুদ আই ইজিক্যালস টু সবসময় হয় অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তো এখানে অ্যামাউন্ট থেকে প্রিন্সিপালকে বাদ দিলে সুদ এখানে কত? 120 টাকা। তো এখানে দেখেই বুঝতে পারছো কত? 120 টাকা। এবার এখানে ফর্মুলা আমরা জানি যে আই ইজিক্যালস টু পিআরটি ডিভাইড বাই 100। ফর্মুলায় ফেলে দাও, তাহলে সুদটা কত? 120 সমান প্রিন্সিপাল কত? 400 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত আমাদের বের করতে হবে। টাইমটা কত? 5 বছর। ডিভাইড বাই কত? 100। এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কেটে দাও। আচ্ছা, 4 দিয়ে এটাই কাটো, 3 4 12 মানে 30। 5 দিয়ে কাটো, 5 6 30। তাহলে আর মান কত আসলো? আর এর মান আসলো 6, মানে 6%। আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট। তাহলে সুদের হার, তো সুদের হারটা কত? 6%। তো উত্তর অপশান এ। নেক্সট, তিনটি সংখ্যার গড় 77। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ ও দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। সংখ্যা তিনটি নির্ণয় করতে হবে আমাদের। তো তিনটি সংখ্যার গড় দেওয়া আছে, তো তিনটি সংখ্যার গড় যদি 77 হয়, তাহলে তিনটি সংখ্যার সমষ্টিটা কত হবে? 3 দিয়ে এটাকে গুণ করে দেবো। তো 3 দিয়ে এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? 231। এটা হয়ে গেল কি আমাদের তিনটি সংখ্যার সমষ্টি। এবার সংখ্যাগুলোকে কি বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং দ্বিতীয়টি তৃতীয়র দ্বিগুণ।
তাহলে আমরা প্রথমে তৃতীয় সংখ্যাটাকে ধরছি, থার্ড। 3 নম্বর সংখ্যাটা যদি এক্স হয় তাহলে 2 নম্বর সংখ্যাটা কত হবে? 2 নম্বর সংখ্যাটা বলেছে তৃতীয়র দ্বিগুণ। এই যে দেখো দ্বিতীয় সংখ্যাটি তৃতীয়র দ্বিগুণ, তাহলে 3 নম্বরের দ্বিগুণ, তাহলে কত? 2x। এবার প্রথম সংখ্যাটা আবার কি বলেছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত? 2x, এর দ্বিগুণ মানে কত? 4x। এই ঠিক আছে, এই হয়ে গেল সংখ্যাগুলো। প্রথম সংখ্যাটা 4x, দ্বিতীয়টা আমাদের কত? 2x, 3 নম্বরেরটা x। এবার এই তিনটের যোগফল কত? এই তিনটের যোগফল এই যে এটাই আমাদের 231। তাহলে এই তিনটাকে যোগ করো, তাহলে 4 5 6 একে 7, 7x সমান সমান 231। তাহলে এখান থেকে x এর মান বের করে নাও। x সমান সমান কত আসবে? 7 দিয়ে কাটাকাটি, 3 7 21, 3 7 21, 33। 33 এসে গেল। এবার সংখ্যাগুলোকে বের করি। তাহলে প্রথম সংখ্যাটা কত? 4x, তাহলে 4 × 33, 4 × 33 করলে কত আসবে? 132। দ্বিতীয় সংখ্যাটা কত আসবে? 2x, মানে 2 × 33 মানে কত? 66। তৃতীয় সংখ্যাটা কত আসবে? x মানে কত? 33, তাহলে 33। এই সংখ্যা তিনটি আমাদের 132, 66 এবং 33। তাহলে উত্তরটা কি আমাদের? অপশন এ। অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, 2-এর 3-এর 1.2-এর 5-এর 75%-এর 540 সমান সমান কত নির্ণয় করতে হবে? তো 2.এর 3-এর 1.2-এর 5 মানে 5 একে 5 6 7 7-এর 5 ইন্টু 75% মানে কত? 75/100 এর কত? এর 540। এই মানটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের কাটাকাটি করতে হবে। এবার এক এক করে দেখি। 75 25 দিয়ে কাটো, 3 25 75, 4 25 100। এই 3 কেটে দাও, 4 5 20, যে 20 কেটে এই 2 দিয়ে এটাকে কাটো, এটা আসলো কত? 2 দিয়ে এটাকে কাটলে 27, 27 দুগুণ 54, তো এটাকে কাটলে 27, 0। 5 দিয়ে এটাকে কাটো, 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটছি, 5 5 25, 20, 4 5 20, এই এটা কাটলে তাহলে এখানে কত থাকলো? 54 এবং 7, তাহলে এটা 7 দিয়ে গুণ করো, 4 7 28-এর 8, হাতে 2, 5 7 35, 36 37, 378। এর যে মান বেরিয়ে আসবে এই মানটা বেরিয়ে আসবে 378। উত্তর হয়ে যাবে অপশান এ। নেক্সট, তিনটি সংখ্যার অনুপাত 3:4:5 এবং তাদের লসাগু 1200 হলে ক্ষুদ্রতম সংখ্যাটা কত নির্ণয় করতে হবে। তো তিনটি সংখ্যা 3x, 4x এবং 5x। এই তো এদের লসাগু, তো এদের লসাগু নিয়ে নাও। এদের লসাগু কত? 4 5 20, 3 20 60, 60x হলো এদের লসাগু। এটা সমান সমান কত? 1200 সঙ্গে সমান, 0-এর সঙ্গে 0 কাটো, 6 দিয়ে কাটলে 6 2 12, তার মানে 20। এক্সের মানটা কত? 20। এক্সের মান যদি 20 হয় তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত? 3xটা ক্ষুদ্রতম, এই যে 3x, তাহলে 3x-এর জায়গায় এক্সের মান বসিয়ে দাও, তাহলে কত আসবে? 60। 60 এখান থেকে উত্তর হয়ে যাবে, 60 উত্তর অপশান এ। নেক্সট, বছরে আসল ও সুদ আসলের অনুপাত 16:17, সুদের হার কত নির্ণয় করতে হবে। আসল বছরে মানে কি? 1 বছরে, ক্যালকুলেশনটা হবে 1 বছরের উপরে। তো আসল মানে কি? প্রিন্সিপালটা কত? 16 বা 16x ধরে নিচ্ছি, 16x। অ্যামাউন্ট, সুদ পরেরটা কি বলেছে? সুদ আসল মানে কি? অ্যামাউন্টটা কত? 17x। তাহলে এখান থেকে সুদ কত আসবে? একটু আগেই বললাম, সুদ ইজিক্যালস টু কি? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, মানে কত আসবে? x। তো সবগুলোই পেয়ে গিয়েছে। এবার i ইজিক্যালস টু PRT/100কে অ্যাপ্লাই করছি। তো i কত? x, প্রিন্সিপাল কত? 16x, রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে, টাইমটা কত? 1 বছর, দেখো বছরে বলেছে মানে কি 1 বছর, ডিভাইড বাই কত? 100। x কাটলো, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে 4 25 100। তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত আসলো? 25/4। 25/4 মানে কি? 4 6 24, 6.1-4%। রেট অফ ইন্টারেস্ট 6.1-4%, অ্যান্সার অপশান বি। নেক্সট, বিরাট কোহলির 9টি ইনিংসে যা রানের গড় ছিল, দশম ইনিংসে 106 রান করায় তা 6 বৃদ্ধি পায়, তার নতুন রানের গড় কত নির্ণয় করতে হবে। তো 9টি ইনিংসে আমরা জানি না বিরাট কোহলির রানের গড় কত ছিল, তো ধরে নিচ্ছি রানের গড় ছিল x। দশম ইনিংসে তার রানের গড় কী হয়েছে? x + 6 বৃদ্ধি পেয়েছে, এই যে বলেছে 6 বৃদ্ধি পেয়েছে। তাহলে 9 নম্বর ইনিংস পর্যন্ত তার বিরাট কোহলির মোট রান কত ছিল? 9x।
10 নম্বর ইনিংস পর্যন্ত তার মোট রান কত ছিল 10 ইন্টু এক্স প্লাস 6। এবার এই দুটো রানের ডিফারেন্সটা কত, এই দুটো রানের ডিফারেন্সটাই আমাদের 106 রান। ধরো তুমি প্রথম 10টা ইনিংস খেলে রান করেছিলে, টোটাল মোট রান করেছিলে 100 রান, এবং 10 নম্বর ইনিংসটা খেললে তখন তোমার মোট রান হয়ে গেল 206 রান। 10 নম্বর ইনিংসটা খেলে তোমার রান হয়ে গেল কত 206 রান, কত বৃদ্ধি পেয়ে গেল 106 বৃদ্ধি হয়ে গেল। ঠিক আছে, তাহলে তুমি 10 নম্বর ইনিংসে কত রান করলে, 10 নম্বর ইনিংসে করলাম আমি 106 রান। কীভাবে পেলাম, এটা থেকে এটাকে বাদ দিয়ে দিলাম। ঠিক একই জিনিস আমরা এটা থেকে এটা মাইনাস করলে সেটা কত হবে 106 সঙ্গে সমান হবে। তো এটা মাইনাস এটা যদি করি তাহলে কত আসবে 10x প্লাস 6 10 60 মাইনাস 9x সমান সমান 106। তো এটা কাটলে কত x সমান সমান এই 60টাকে এদিকে পার করে দিই এবং যে মাইনাস করি তাহলে কত আসবে 46। x এর মানটা কত আসলো 46। ঠিক আছে, x এর মান 46 মানে কি, এই যেখানে পুট করে দিই যদি আমরা মানটাকে এইখানে, তাহলে 9 নম্বর ইনিংস পর্যন্ত তার গড়টা কত 46। কিন্তু আমাদের চাওয়া হয়েছে প্রশ্নে নতুন রানের গড় কত, তো নতুন রানের গড় কত x প্লাস 6। তাহলে এখানে 46 প্লাস 6 মানে সমান সমান 52। নতুন রানের গড় কত 52। 52 উত্তর অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, একটি শ্রেণীতে একজন ছাত্রের প্রাপ্ত নম্বর ভুল লেখা হলো, তার প্রাপ্ত নম্বর লেখা হলো 83, যদিও সে আসলে পেয়েছিল 63। এর ফলে ছাত্রদের গড় বৃদ্ধি পেয়ে হাফ হয়ে যায়। তাহলে ওই শ্রেণীতে কতজন ছাত্র আছে আমাদের নির্ণয় করতে হবে। তো ভুলবশত কী করেছে 83 লিখে ফেলেছে, লেখার কথা ছিল কত 63। তাহলে কত লেখার কথা ছিল কত ভুল লেখা হয়েছে, প্রাপ্ত নম্বর লেখা হলো 83, যদিও সে আসলে পেয়েছিল, আচ্ছা 63-র বদলে 83 লেখা হয়েছে। কত এক্সট্রা বেশি লেখা হয়ে গেছে 20 এক্সট্রা বেশি লেখা হয়ে গেছে। এই 20 এক্সট্রা বেশি লেখা হওয়ার কারণে সবারই নাম্বার হাফ 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 করে বৃদ্ধি পেয়ে গেছে। তার মানে এই 20 নাম্বার সবার কাছে ডিস্ট্রিবিউট হয়েছে কত হাফ 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 করে। তাহলে 20 নাম্বারটা কি হাফ হাফ করে যদি সবার কাছে ডিস্ট্রিবিউট হয় তাহলে মোট কতজনের কাছে এই নাম্বারটা ডিস্ট্রিবিউট হয়েছে, মানে 20 নাম্বার বৃদ্ধি হয়ে সবার কাছে হাফ 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 করে গেছে। তো হাফ 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 করে গেছে কত নাম্বার 20 নাম্বার হাফ হাফ করে। তাহলে এই মোট যে নাম্বার সেই মোট নাম্বারটা কত আসবে 2 দিয়ে গুণ করে দিয়ে 40 জনের কাছে গেছে। হাফ 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 করে যদি 20কে যদি আমরা ভাগ করি, 20কে যদি আমরা হাফ হাফ করে যদি ভাগ করি তাহলে মোট কতজনের কাছে যাবে 40 জনের কাছে যাবে। তাহলে 40 জন ছাত্রর কাছে গিয়েছে, তাহলে সেই শ্রেণীতে ছাত্রর সংখ্যা কতজন আছে 40 জন। 40 জন উত্তর অপশান সি। নেক্সট, একটি বাক্সে 1 টাকা 5 টাকা 10 টাকা সংখ্যার মুদ্রা অনুপাত 3:5:7, যদি বাক্সে থাকা মুদ্রাগুলির মোট মূল্য 294 টাকা হয় তাহলে 10 টাকার কতগুলি মুদ্রা আছে আমাদের নির্ণয় করতে হবে। দেখো, 1 টাকা মানে 100 পয়সা, 5 টাকা মানে 500 পয়সা, আচ্ছা টাকাতেই রাখলে কোনো অসুবিধে হবে না, সবগুলো টাকাতেই নিই। 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন, কয়েনের সংখ্যার অনুপাত কত 3x। 1 টাকার কয়েনের সংখ্যা আছে এই যে 3x, এর আছে 5x, এর আছে কত 7x। তাহলে মোট ভ্যালুটা কত, মোট ভ্যালু কত চলে আসবে, এই দুটোকে গুণ করে দিলে 3x 25x প্লাস 7×10=70x, এটা হয়ে গেল কি মোট ভ্যালু। এত মোট টাকা, এত মোট টাকা, এই টাকাটা সমান সমান কত সঙ্গে সমান 234 টাকার সঙ্গে সমান। তো এগুলোর যোগফল আমাদের 234-এর সঙ্গে সমান। তো এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত আসবে এখানে, এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে এটা 90 95 98, 98x সমান সমান 294 টাকার সঙ্গে সমান। তো এটাও টাকা এটাও টাকা, তো এখানে আর 100 গুণ করার দরকার নেই, তো ডাইরেক্ট এখান থেকে কাটাকাটি করো। কত দিয়ে 3 দিয়ে কেটে যাবে, তো এক্সের মানটা আসলো কত 3, 3 8 24, 4 হাতে 2, 3 লং 27, 28 29, ঠিক আছে। এক্সের মানটা আসলো কত 3। তাহলে 10 টাকার মুদ্রার সংখ্যা কত, 10 টাকার মুদ্রার অনুপাতটা কত সংখ্যা এই এখানে আছে দেখো 7x 10 টাকার মুদ্রার সংখ্যা। তাহলে এখানে এক্সের মানটা বসিয়ে দাও, 7 3 7 কত 21। তো 10 টাকার মুদ্রা আছে কতগুলো
21টি, 21, অ্যান্সার অপশান এ। নেক্সট, একজন ছাত্র একটি পরীক্ষায় মোট নাম্বারের 45% পেলো আর কি, ও 40 নম্বরের জন্য ফেল করেছে। 45% নাম্বার পেয়েছে কিন্তু সে 40 নম্বরের জন্য ফেল করেছে। যদি 5 নম্বর মোট নাম্বারের 55% হয় তাহলে সর্বোচ্চ নাম্বার কত ছিল? মানে একজন ছাত্র 45% নম্বর পেয়েছে কিন্তু 40 নম্বরের জন্য ফেল করেছে, মানে সে যদি আরও 40 নম্বর পেত তাহলে সে পাস হয়ে যেত। তাহলে এটা কি পাসিং মার্ক এত। এবং আমাদের বলে দিয়েছে যে যদি পরীক্ষায় পাস হতে মোট নাম্বার প্রয়োজন হয় 55%, তো পাস হতে মোট নাম্বার কত প্রয়োজন হচ্ছে 55%। এটাও পাস মার্ক। 33% পেলে আমরা পাস করে যাই না, ঠিক সেই বিষয়টা। এইটা আমাদের সেই পাস মার্ক, এটাও আমাদের পাস মার্ক, এটাও আমাদের কত পাস মার্ক। তো দুটোই পাস মার্ক, তাহলে দুটোইকে আমরা কী করে দেবো? সমান করে দেবো। তো দুটোকেই যদি সমান করে দিই, পার্সেন্টেজ এই 45কে যদি এপারে নিয়ে যাই তাহলে কত আসবে? 15% সমান সমান 440। 15% সমান সমান কত চলে আসবে এখান থেকে? 40। আচ্ছা 15 কেন, 10%, এটা মাইনাস করলে 10 হবে। 35 থেকে বাদ দিলে 10, 55 থেকে 45 বাদ দিলে 10 আসে। তো 10% সমান সমান কত? 40। তো সর্বোচ্চ নাম্বার কত হয়? 100%। তাহলে 100% কত হয়ে যাবে? 400। তাহলে সর্বোচ্চ নাম্বার কত? 400 নম্বর। সর্বোচ্চ নম্বর কত ছিল? 400। অ্যান্সার হয়ে যাবে অপশান সি। অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়। নেক্সট, সিরিজ। আচ্ছা নেক্সট এগুলো আমাদের কি রিজনিংয়ের কোশ্চেন। তো অঙ্কের 10টা প্রশ্নের মধ্যে কতগুলো পেরেছো জানাবে? রিজনিংগুলো দেখো কি আছে। 10, 3, 7, 4, 4। নিজের থেকে প্রত্যেকটি প্রশ্নকে সলিউশন করবে, নিজের থেকে প্রতিটি প্রশ্নকে সলিউশন করবে, তাহলে তোমাদের অ্যাকুরেসিকে ভালো করে বুঝতে পারবে। দেখো সিরিজটা কিভাবে চলছে। এই যে 10 থেকে 7 নিয়ে আসো, -3। 7 থেকে 4 নিয়ে আসো, -3। 3 থেকে 4, +1। 4 থেকে কোশ্চেন মার্ক, প্লাস করে দাও 1। তাহলে 4 + 1 কত? অল্টারনেট সিরিজ, এটাকে বলে অল্টারনেট সিরিজ। তো অল্টারনেট সিরিজ চলছে। তো এখানে 1 প্লাস করলে কত আসবে? 5। এই কোশ্চেন মার্কে হবে আমাদের 5। অ্যান্সারটা হবে অপশন বি। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, ABCDEF 6 জন ব্যক্তির মধ্যে 3 জন বিবাহিত দাম্পত্য। 3 জন বিবাহিত দাম্পত্য আছে, তাদের মধ্যে ACE স্বামী। তাহলে ACE এরা কারো না কারো স্বামী, মানে এরা মেল জেন্ডার। কারো না কারো এরা স্বামী, তাহলে এরা মেল জেন্ডার। ঠিক আছে। এবার BCD পরস্পরের ভাই বোন। BCD পরস্পরের যদি ভাই বোন হয় তাহলে C পুরুষ হয়ে গেছে এখান থেকে, পুরুষ এখান থেকে। বিবাহিত দাম্পত্যের মধ্যে এরা স্বামী যেহেতু, তাহলে পুরুষ, বাকিগুলো কি মেয়ে। তাহলে এখানে B এর বোন একটা, আর একটাকে D এর বোন আর একটা। এরা 3 জনে ভাই বোন। ঠিক আছে। এরপরে দেখো কি বলেছে। বি এর স্ত্রী নয়, বি এর স্ত্রী নয়, এর স্ত্রী নয়। তাহলে বি যদি এর স্ত্রী না হয় তাহলে কার স্ত্রী? এর স্ত্রী। এরা দুজন তাহলে কি হাজব্যান্ড ওয়াইফ, এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। এর প্রশ্নতে বলেছে তাহলে বিয়ের স্বামী কে হবে? তো বিয়ের স্বামী কে হবে? অবশ্যই ই হবে, কারণ এ তো স্বামী নয় বিয়ের, তাহলে কি ই। তাহলে ই এখান থেকে উত্তর, উত্তর অপশন সি। নেক্সট, ত্রিভুজটা হকিকে ডিনোট করছে, মানে এরা হকি খেলে। ত্রিভুজের মধ্যে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো হকি খেলে। বর্গক্ষেত্রের মধ্যে যেই নাম্বারগুলো আছে এরা সবাই ফুটবল খেলে। বৃত্তের মধ্যে যারা আছে এরা সবাই ক্রিকেট খেলে, যে নাম্বারগুলো আছে সেগুলো। এবার প্রশ্ন আছে কতজন খেলোয়াড় ফুটবল। তো ফুটবল, এই যে ফুটবল বর্গক্ষেত্রের মধ্যে যেগুলো আছে, ফুটবল এবং হকি। হকি মানে ত্রিভুজের মধ্যে থাকবে, বর্গক্ষেত্রের মধ্যেও থাকতে হবে, ত্রিভুজের মধ্যে থাকতে হবে। তাহলে কি 5 এবং 4 আছে, দুটোই খেলে। তাহলে এরা দুজন দুটোই খেলে, তাহলে 5 + 4 মানে কত? 9 জন। তাহলে 9 জন এমন আছে যারা ফুটবলও খেলে হকিও খেলে। তো 9 জন উত্তর, উত্তর অপশন বি। নেক্সট, এই যে বেঙ্গল, এটাকে যদি এভাবে লেখা হয় মুম্বাইকে কীভাবে লেখা হবে? প্রথমে আমাদের খুঁজতে হবে এই যে বেঙ্গল, এইটা থেকে আমাদের আসছে কি DCPECJ, এটা কি করে আসে সেটা আমাদের প্রথমে খুঁজতে হবে। দেখো ভিডিওকে এখনও লাইক না করলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখো বি থেকে ডি, CD 2 ঘর প্লাস করে দিলে ডি। ই থেকে আবার দেখো সি আসে না, মাইনাস পিছনের দিকে যদি যাই ই থেকে, ই এর আগে
ডি, ডি এর আগে সি, সি ডি ই 2 ঘর মাইনাস, এন এর পরে ও পি আবার 2 ঘর প্লাস করলে, ই জি এর থেকে আবার 2 ঘর মাইনাস করলে ই, এর পরে 2 ঘর প্লাস করলে সি, এল এর পরে 2 ঘর মাইনাস করলে আবার জে। তাহলে আমাদের একইভাবে মুম্বাই বেরিয়ে আসবে এম ইউ এম বি এ আই। প্রথমে 2 ঘর প্লাস যাও এম এন ও, এটাও 2 ঘর প্লাস যাবে, 1 ঘর পর পর 2 ঘর প্লাস যাচ্ছে, এটা ও, এটা কি আসবে এ বি সি। এবার মিডিলেগুলোকে দেখি, ইউ এস টি ইউ, তাহলে এটা এস, বি, বি এর আগে কি এ এর আগে জেড, তাহলে জেড এ বি, আই 9 নম্বরে, জি আমাদের 7 নম্বরে, জি এইচ আই, এই ও এস ও জেড সি জি, ও এস ও জেড সি জি, উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট, কোনো সংকেতে, কোনো এক সংকেতে 2, 5, 3 বলতে বোঝায় বুকস আর ওল্ড, 5, 4, 6 বলতে বোঝায় ম্যান ইজ ওল্ড, 3, 7, 8 বলতে বোঝাচ্ছে আমাদের বাই গুড বুকস। তাহলে আর এর সংকেত কি আমাদের নির্ণয় করতে হবে? সিম্পল, প্রথমত এই দুটো মানের মধ্যে কমন কি 5 নম্বর, 5 নম্বরকে কেটে দাও। এই যে বোঝাচ্ছে যেগুলো, এই বোঝানোর মধ্যে কমন কি আছে দেখো তো, ওল্ড শব্দটা, ওল্ড শব্দটা কেটে দাও, মানে 5 ডিনোট করছে কাকে? ওল্ডকে। এবার এই আর আছে কোথায়? এখানে আমাদের আর আছে, তাহলে এটা এখান থেকে বেরিয়ে আসবে। তারপরে এবার প্রথমটার সঙ্গে 3 নাম্বারটাকে নাও, এই দুটোর মধ্যে আবার কমন নাম্বারকে, এই যে 3, এই যে 3 কেটে দিলাম এখান থেকে। তাহলে এখানকার মধ্যে যে মানেগুলো আছে, মানে বোঝাইয়ের মধ্যে এই যে বুকস কমন, বুকস কমনকে কেটে দিলাম। তাহলে এখানে কে পড়ে থাকলো? আর শব্দটা পড়ে থাকলো, নাম্বার হিসাবে কে পড়ে থাকলো? 2 পড়ে থাকলো, তার মানে আর এর সংকেত কি? 2, উত্তর অপশন এ। নেক্সট, কোনটি বেমানান? বৃত্ত, বর্গক্ষেত্র, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বলো। এখানে বৃত্ত বাদে এগুলো সবগুলোতেই আমাদের কি দরকার হচ্ছে? লাইন প্রয়োজন হচ্ছে, স্ট্রেট লাইন, যে লাইন প্রয়োজন হচ্ছে এরকম আয়তক্ষেত্র, এই লাইন প্রয়োজন হচ্ছে, বা এই ভাবতে পারি এদের সবগুলোতে অ্যাঙ্গেল তৈরি হবে, সবগুলোতে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, বৃত্তর ক্ষেত্রে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না। তো এখানে বৃত্তটা বেমানান, অ্যাকচুয়ালি বৃত্ত এখান থেকে বেমানান, অ্যান্সার অপশন এ। নেক্সট, যদি টম 48, ডিক 47 হয়, হ্যারি কী হবে? তো টিও এম, টি কত নম্বর অক্ষর? 20 নম্বর অক্ষর, ও কত নম্বর? 15, এম কত নম্বর? 13 নম্বর। দেখো সব নাম্বারগুলোকে যদি যোগ করি আমাদের 48 হয়। ঠিক একেবারে ডিআইসিকে, ডি আমাদের কত নম্বর অক্ষর? 4 নম্বর অক্ষর, আই আমাদের 9 নম্বরে, সি আমাদের কত নম্বরে? 3 নম্বরে, কে আমাদের 11 নম্বরে। যোগ করো তো, 20, 7, 27, দেখো এখানে আছে 27। উত্তর বের করতে হবে হ্যারি, এইচ এ আর আর ওয়াই। দেখো এইচ কত নম্বর অক্ষর? 8 নম্বর, এ 1 নম্বর, আর 18, তাহলে দুটো আর মানে দুটো 18, ওয়াই, ওয়াই আমাদের কত? ওয়াই জেড 25 নম্বর। এটা সমান সমান কত আমাদের বের করতে হবে। তাহলে এখানে চলো 18 দুগুণে 36, 36 আর 25 মানে 35, 60, 61, 61 প্লাস 9 মানে 70, 70 উত্তর হবে। উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, গলগণ্ড ইষ্ট যদি গলা হয় তাহলে ব্যাঙ্কাইটিস, ব্যাঙ্কাইটিস ইষ্ট কী হবে? গলগণ্ড কোথায় হয়? আয়োডিনের অভাবে গলগণ্ড হয়ে থাকে গলায়। ব্যাঙ্কাইটিসটা কোথায়? ক্ষুদ্রান্ত, কিডনি, বৃহদন্ত্র নাকি ফুসফুসে হয়? তো এটি ফুসফুসে হয়, মনে রাখবে এটা ফুসফুসের রোগ, একটি ফুসফুসে হয়। তো উত্তরটা হবে অপশন ডি এরটা। নেক্সট, জিজ্ঞাসা চিহ্ন, এইখানে আছে জিজ্ঞাসা চিহ্ন, এখানে কী হবে বের করতে হবে। গ্রুপ সিতে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে এ ধরনের প্রশ্ন। দেখো নাম্বারগুলোকে যোগ করো, সমান সমান কত? 17, নাম্বারকে যোগ করো, সমান সমান কত? এটা 17। এই নাম্বারকে যোগ করে এমন কিছু এখানে বসাও যাতে 17 হয়, তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 11। কোশ্চেন মার্কে কত বসাবো? 6 বসাবো, তাহলে হয়ে যাবে কত আমাদের? 17। তাহলে এই কোশ্চেন মার্কে কী হবে? 6 হবে, অ্যান্সারটা হবে অপশন ডি। নেক্সট,
নিচের মধ্যে কোনটাতে বেমানান বা অমিল আছে, মানে ভুল পদ আছে, কোনটাতে আমাদের ভুল আছে, ভুল নাম্বার। তাহলে এখানে 1 2 6 15 32 56 92 সিরিজটা ধীরে ধীরে অ্যাড হচ্ছে, প্লাস হচ্ছে। তো আমরা দেখি কীভাবে প্লাস হচ্ছে। এটা 1, এটা 4, এটা 9, এটা 17। দেখো 1, আচ্ছা এটাকে যদি দেখি 24, আবার এটাকে দেখলে এখানে আসছে 36। দেখো 1টা 1-এর স্কোয়ার, এটা 2-এর স্কোয়ার, এটা 3-এর স্কোয়ার। তো এটা যদি আমাদের 4-এর স্কোয়ার 16 যদি প্লাস হতো, এটা যদি 16 প্লাস হতো তাহলে এটা হতো 31। এটা যদি 31 হতো তাহলে আবার এখানে কত হয়ে যেত, এটা আবার 25 প্লাস হতো, মানে এটা 4-এর স্কোয়ার হয়ে যেত, এটা 5-এর স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার, মিলে যেত। তাহলে মাঝখানে এই যে 32, এই 32 নাম্বার যে পদটা বা 32 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা এখানে ভুল আছে। এইখানে 32, এখানে হওয়া উচিত ছিল 31। 31 হলে সিরিজটা আমাদের মিলতো। তাহলে এইখানে ভুল কোথায় আছে, 32টায়। তো 32 নাম্বারটা ভুল এখানে। তো অ্যান্সারটা কি আমাদের অপশান সি। অপশান সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এই ধরনেরই প্রশ্ন আসবে তোমাদের। তো ক্লাসে কতগুলো উত্তর করতে পারলে প্রত্যেকে কিন্তু অবশ্যই জানাবে প্রত্যেকে অবশ্যই। চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং প্রিভিয়াস ক্লাসগুলোকে অবশ্যই দেখবে, কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোকে অবশ্যই দেখবো, কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডির মধ্যে সিলেবাসে খুব একটা কি ফারাক আমাদের নেই। তো অবশ্যই সেই ক্লাসগুলোকেও দেখে নেবে প্লেলিস্ট ভিজিট করে।